সাউথ আফ্রিকার পর জয় দিয়ে ইংল্যান্ডও শুরু করলো সুপার 8 পর্ব। আর বাংলাদেশ তাদের মিশন শুরু করবে আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্বাগত আপনাকে। অবশেষে টি-20-র মুডে ফিরেছে পুরোপুরি। আপনি যদি সেন্ট লুসিয়ার আগের উইকেটগুলো দেখেন, আজকেও সেম ছিল। 180 রান কি অবলীলায় তাড়া হয়ে গেল এবং ইংল্যান্ড এর পুরনো চেহারা বেরিয়ে পড়লো। হ্যাঁ, ইংল্যান্ড বোধহয় এরকম একটা কন্ডিশনের অপেক্ষা ছিল বোধহয়, এবং অবাক করে দিয়ে এরকম পারফরমেন্স কিন্তু। কারণ রিসেন্ট পাস্ট ওরা যে 4টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, অস্ট্রেলিয়া বাদ দিলে বোধহয় যে হিসাবটা আছে 13.2 ওভার বোধহয় ওদের ব্যাটসম্যানের ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো উইচ ইজ নট ইনাফ, ওদের ব্যাটিং করার সুযোগই হয়নি ব্যাটসম্যানদের। বোলারও কিন্তু সেই অর্থে অস্ট্রেলিয়া বাদ দিলে আর দুটো একেবারে ছোট দলের বিরুদ্ধে বোলিং করেছে, স্কটল্যান্ডের বিরুদ্ধে উইকেট ফেলতে পারেনি। সো খুব একটা ভালো অবস্থায় নিজে এখানে এসেছিল তা নয়, কিন্তু আজকে খুব সাহসের পরিচয় দিয়েছে। আমি দেখেছি শুরুতে খেলাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কবজায় ছিল, কিন্তু বেশ কিছুক্ষণ 7-8-9 ওভার পর্যন্ত খুব দ্রুত রান করছিল। স্পিনাররা আসলো, রানের গতি কমলো, উইকেট নিল এবং শেষ দিকে গিয়ে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করলো। নয়তো 200+ রান হয়ে যেতে পারতো ওয়েস্ট ইন্ডিজে। ইন্টারেস্টিংলি ইংল্যান্ডের শুরুটা ছিল কিন্তু খুব সাবধানের শুরু। ইংল্যান্ডকে 4-6 মেরে খেলতে দেখেনি, যেটা ওদের যারা সাধারণত করে থাকে। প্রচুর নিচে খেলেছে এবং রানিং বিট উইকেট করেছে ভীষণ রকমের। প্রথমে ভিতটা রচনা করেছে, একবার যখন একটু সেফ জায়গায় গেছে, তারপর আস্তে আস্তে তাদের চেহারাটা দেখিয়েছে। এবং মূল কৃতিত্ব ফিল সলকেই দিতে হবে। অসাধারণ ইনিংস। এবং বেস্টও যখন গিয়ে যেভাবে খেললো, মানে একজন ব্যাটসম্যান গিয়েই এই ম্যাচটা জিততেই হবে এমন একটা সিচুয়েশন, ওরকম খেলাটা মানে কত বড় সাহস তার বোঝা যায়। মানে কি ধরনের এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে খেলে, গিয়েই প্রায় বোধহয় 170-80 স্ট্রাইক রেটে খেললো এবং এত সহজ শেষটা মনে হলো যে খুব সহজেই ইংল্যান্ড জিতে গেল। মানে 180 দেখে যেটা মনে হয় যে এবারে যে উইকেটের গতি প্রকৃতি আর একটু ফাইট হবে, কিন্তু তার ধারে কাছেও গেল না। এবং ব্যবধানও যদি দেখেন 8 উইকেটে। এবং ইংল্যান্ড জানিয়ে দিল যে আগে যা হয়েছে সুপার 8 বা নকআউট স্টেজ সামনে আছে, সেই সব জায়গায় কিন্তু হিসাব নিকাশ আলাদা, একেবারে আলাদা। আমার মনে হয় যে অন্য ধরনের একটা শক্তি সঞ্চয় করেছিল ওখান থেকে। অনেক সময় হয় কি, খারাপ খেলে সেটা নেগেটিভলি এফেক্ট করে, বা এইসব দল সেটাকে অনেক পজিটিভ হিসাবে নেয় এবং এটা হয়তো ওদেরকে আরও সাবধান করে, আরও অর্গানাইজ করে। এবং সেটাই একটা চেহারা এখানে দেখলাম বোধহয়, যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারালো। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ছন্দে ছিল, আফগানিস্তানের সাথে যে ক্রিকেট খেলেছে ওদের কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকার কথা, সেখানে এত সহজে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দেওয়াটা সহজ ব্যাপার ছিল না মোটেই। আজকে ম্যাচে যদি একটু কামব্যাকের গল্পও বলি, সেখানে 16-17 ওভারে ইংল্যান্ড বোলাররা কিন্তু একটু কামব্যাক করেছিল। তা না হলে রানটা কিন্তু 200-র উপরে চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন ছিল, যেটা তারা যখনই 180-তে রাখতে পারলো তখনই একটা অ্যাডভান্টেজ তৈরি হলো ইংল্যান্ডের জন্য। 16 ওভারেই কিন্তু আর্চার বোলিং করলো গিয়েছে লেফটেন্যান্ট ব্যাটার, ওদের লেফটেন্যান্ট ব্যাটার যে নাম্বার 3-তে খেলে মঈন আলী না, আমি কথা বলছি ওয়েস্ট ইন্ডিজের কথা বলছিলাম। সো ওখানে উইকেটটা পড়ার পর থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ রানটা কমে গেল, নয়তো কিন্তু আরও অনেক বেশি রান হতে পারতো ওয়েস্ট ইন্ডিজের। এবং সেখান থেকে ওরা বোধহয় লাস্ট 4-5 ওভারে 45 রানের বোধহয় করতে পারেনি বোধহয়। সেটা অনাকাঙ্ক্ষিত ছিল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট অফ ভিউ থেকে, নয়তো হয়তো আরেকটু বড় স্কোর হতে পারতো। আর ইংল্যান্ডে হয়েছে ঠিক বিপরীতটা, কিন্তু ইংল্যান্ড কিন্তু কোনো সুযোগই দেয়নি। 16 ওভারেই খুব সুন্দর, 16তম ওভারে মানে লাস্ট 5 ওভারে 40 যখন দরকার ছিল তখন 30 রান নিচ্ছে, এক ওভারে 30টা রান নিল এবং একেবারে খেলাটা পুরো ঘুরে গেল কিন্তু। সো দারুণ পারফরমেন্স। এবং টি-20-র এই জিনিসটাই খুব অবাক করা, যে এই যে 1 ওভারে 30, 20, 22, মানে তাতে করে 2-3 ওভারেও অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে যদি একটু এলোমেলো কিছু অনেকটা সেই কিন্তু হয়। ব্যাপারটা এমন না যে 180 ওরা করেছে তার মানে এখন আমাকে প্রত্যেক ওভারেই 110 করে করতে হবে, তা নয়। কিন্তু অনেক ওভারে 4 হবে, অনেক ওভারে 5 হবে, কিন্তু একটা মাঝখানে একটা ওভারে কিন্তু 20 হয়ে যায়। সেটা সব কিছু মেকআপ করে ফেলে ওরা। একটা বলারকে টার্গেট করে বা একটা সিচুয়েশন ওরা কমফোর্টেবল ফিল করে হিট করার জন্য, ঠিকই রানটা উঠে যায়। কিন্তু প্রত্যেক ওভারে 10 রান নিতে কিন্তু অনেক সময় বিপদে পড়ার সম্ভাবনা থাকে। সময় এবং সুযোগটা বোঝাটা খুব জরুরি টি-20-তে। ইংল্যান্ডের আরেকটা বিষয় একটু নজরে পড়েছে আলাদাভাবে, তারা আজকে 7 জন বোলার ব্যবহার করেছে। ফলে তাদের যে যদি টিম শেপ বলি, যে অ্যাডভান্টেজটা ভারতেরও কিন্তু আছে, কারণ অলরাউন্ডারে ঠাসা, এটা তো বোধহয় টি-20-তে একটা আলাদা কি বলবো, মানে আলাদা আত্মবিশ্বাস দেয় যদি অলরাউন্ডার অপশন বেশি থাকে। অলরাউন্ডার মানে নট নেসেসারিলি সবাই জেনুইন অলরাউন্ডার, কিন্তু একদম পিওর ব্যাটসম্যান কিন্তু 1 ওভার 2 ওভার হাত ঘুরিয়ে ফেলতে পারবে। একদম পিওর বলার, সে আবার ব্যাটিংয়ে কিন্তু
কি হাত চালাতে পারে। এইটা টি-টোয়েন্টির জন্য দারুণ, হয়তো সবার প্রয়োজন হয় না, কিন্তু এটা একটা শক্তি দেয়, ক্যাপ্টেনকে অপশনসগুলো দেয়, যে কোনো সময় তাদেরকে ব্যবহার করার সুযোগ থাকে এবং বিপক্ষ দলকেও ওগুলি মাথায় রেখে কিন্তু পরিকল্পনা বারবার বোলার চেঞ্জ হলে তো একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো থাকে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। কারণ রেগুলার বলার হয়তো একটু ভালো করছে না, আরেকজনকে দিয়ে মাঝখানে একটা ওভার করিয়ে নিল, একটু চেঞ্জ আসলো, আবার রেগুলার বলারকে পরে নিয়ে আসলো, এই অপশনসগুলো থাকে ক্যাপ্টেনের তখন। সেটাই। আমরা যখন ওয়েস্ট ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে একটু আলাপ করব, তাদের কোনো 50 নেই, কিন্তু তাদের ক্যাপ্টেন আজকে দারুণ একটা ইনিংস খেলতে গিয়েছিলেন বা খেলে ফেলেছিলেন 17 বলে 36। ফলে ওই জায়গাটা যদি কোনো একজনের ইনিংসটা একটু বড় হতো, 50-র উপরে যে একটু লম্বা হতো, তাহলে বোধহয় তাদের জন্য কমফোর্টেবল সিচুয়েশন হতো। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে গেছে মাঝখানে পুরান এবং চার্লসের যে পার্টনারশিপটা, দুজনের বোধহয় 35-36 টাইপের রান করেছে, কিন্তু তারা রান করেছে 115 স্ট্রাইক রেটে। খুবই স্লো খেলেছে, 36 বলে 38। এবং পুরনো তাই কিন্তু ওই যে 115-এর মধ্যেই তাদের স্ট্রাইক রেট, ওই জায়গাটায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থমকে গেছে, ওইখানে রান কিন্তু হয়ে ওঠেনি, ওটার কভার করা যায়। হ্যাঁ, ওটা একবার মোমেন্টামটা হারিয়ে ফেলেছে, ওই জায়গাটা থেকে কিন্তু ইংল্যান্ড আর হালটা ছাড়েনি, ওদেরকে কিছু করতে দেয়নি এবং ওই 180-র মধ্যে আটকে রাখতে পেরেছে। এবং সুপার 8-এর প্রথম ম্যাচটা, সব জায়গায় প্রথম ম্যাচ খুব ইম্পর্টেন্ট, মোমেন্টাম ধরার ক্ষেত্রেই বলেন কিংবা এখানে তো সেমিতে যাওয়ার হিসাব নিকাশ, যে ওয়েস্ট ইন্ডিজ এত দারুণ রিদমে ছিল, তারা কিন্তু এখন ভালো একটা চাপে পড়ে গেল, আরও হোম টিম, ফলে শেষ 2 ম্যাচ জিততেই হবে এরকম একটা ক্যালকুলেশন। অবশ্যই একটা চাপে পড়ে যাবে, এবং চাপে পড়লে ওরা কিন্তু সত্যি চাপে পড়ে, ওরা খুব ভালনারেবল, খেলতে থাকলে ভালো খেলতে থাকে, ওরা কিন্তু ভালনারেবল, চাপে পড়লে কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা আজকে কিছুটা দেখলাম, হোপফুলি সেটা ওরা রিকভার করতে পারবে, কারণ ওরা এখন বেশ ইন্টারেস্টিং একটা দল, কিন্তু ওদের খেলা দেখার মতো এখন, কিন্তু সেটা কিন্তু একটা পয়েন্ট যে ওরা যদি চাপে পড়ে কী করবে এটা বলা খুব মুশকিল। কিন্তু মানে যে জিনিসটা হয়, চাপে পড়লে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই জাতীয় দলের কিন্তু খুব খেলার ডিফারেন্স তৈরি হয় না, তারা ঠিকই কোনো না কোনো ভাবে সেটার একটা প্রেসক্রিপশন তাদের থাকে, প্ল্যান বি, প্ল্যান সি, এবং সেটার সাথে খুব সিরিয়াসলি তারা কিন্তু তারপরে হলো না হলে নাই সেটা আলাদা কথা। কিন্তু আপনি যেটা অ্যাবসলিউটলি স্পট অন, যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিছুটা উপমহাদেশীয় ব্যাপার আছে, যে ইমোশনস একটা ফ্যাক্টর হয়ে যায়। আমরা একটু আজকে রাতের ম্যাচে যদি সুইচ করি, এবং সেখানে আমরা একটু আগে বলছিলাম যে ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হবে। ভারত হচ্ছে অলরাউন্ডারের ঠাসা, মানে তাদের ব্যাটিং অর্ডারের 9 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, যিনি খুব ভালোভাবে, তাকে কিন্তু মাঝে মাঝেই প্রমোট করা হয় উপরে, একটা ম্যাচে 4 নম্বরে খেলানো হয়েছে, মানে এই বিশ্বকাপে। এবং তাতে করে যেটা হয়েছে, তাদেরও কিন্তু 7-8 জনকে বল করানোর সুযোগ থাকে, ফলে ইন্ডিয়া টিমের তারই তো এগিয়ে থাকবে নাকি? না, অবশ্যই। এবং আমার মনে হয় না আফগানিস্তানকে আমরা যেভাবে রেট করছি, যদি একটু খেয়াল করে দেখি, ওদের টপ 2জন ব্যাটসম্যানই কিন্তু মূলত রান করেছে বেশিরভাগ ম্যাচে, যেখানে ওরা ডমিনেট করেছে, কিন্তু ওরা 2জন রান না করলে কিন্তু আফগানিস্তানের চেহারাটা খুব কালারফুল না। অন দি আদার হ্যান্ড, ওদের বোলিংয়ে যে খুব ভালো হচ্ছে তা নয়, কিন্তু ওরা যখন বড় স্কোর করে, ওইটার প্রেশার হয়তো অপোজিশনকে ওরা দিতে পারে, ওদের যে বোলিংটা আছে। রাশিদ খান কিন্তু ঠিক সেভাবে নিজেকে মেলে ধরতে পারছে না, কিন্তু এটা আফগানিস্তানের জন্য একটা বড় শক, কারণ ওকে কেন্দ্র করেই কিন্তু আফগানিস্তানের বোলিংটা, এবং সেইভাবে ব্যর্থ হওয়াতে ওই জায়গাটা একটা যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেটা কিন্তু কোনোভাবে মেকআপ করতে পারছে না কিন্তু আফগানিস্তান। ডেফিনেটলি আপনি অ্যাবসলিউটলি বলেছেন। এটা আমি আলাদা প্রশ্ন করতে চেয়েছিলাম যে টি-20তে বিভিন্ন দল কোনো একজন বোলার বা একাধিক বোলারের 4 ওভারকে খুব সেফ ধরে, রাশিদ খান ছিল সেই টাইপের একটা অ্যাসিউরড জায়গা, যে জায়গাটা এবার কিন্তু একেবারেই তার মতো চেহারা দেখা যাচ্ছে না, এবং এটা পুরো গেম প্ল্যানটাকে কিন্তু নষ্ট করে দেয়, কারণ ওকে কেন্দ্র করেই বোলিংটাকে সাজানো। কিন্তু বিপদে পড়লে আমরা যেমন এখন বোধহয় আমরা একটু রিশাদের কথা ভাবতে পারি, আমরা একটু মুস্তাফিজের কথা ভাবতে পারি, বিপদে পড়লে তাদের কাছে আমরা যাই। রাশিদ খান ঠিক সেই কাজই করে এসেছে। তবে সেটাকে একটু পুষিয়ে দিচ্ছেন ফারুকির ফর্ম, কারণ টপ উইকেট টেকার এবং দারুণ বল করছেন, যদিও একজন স্পিনার একজন পেস বোলার, কিন্তু ফারুকি এতটা ভালো করবেন সেটা কি এক্সপেক্টেড ছিল? নট রিয়েলি, ভালো বল করে, কিন্তু এই মানের পারফরমেন্স হয়তো আমরা আশা করিনি, এত বড় মঞ্চে। কিন্তু এখন কিন্তু পরীক্ষাটা এখন হবে এই উইকেটে, এবং বড় বড় দলগুলোর বিরুদ্ধে কেমন করে সেটা দেখতে হবে। কিন্তু বাট আমার মনে হয় যে যেমন ফারুকি কিন্তু উপরের দিকে বল করবে, হয়তো শেষের দিকে একাধ ওভার করলে করতে পারে, কিন্তু আমরা যে স্পিনারের কথা বলছি রাশিদ খান, তাকে কিন্তু মাঝখানের দায়িত্বটা তাকে নিতে হতো, কিন্তু ওই দায়িত্বটা নেওয়ার মতো কেউ সেভাবে নেই কিন্তু এখন আফগানিস্তান দলে। আমরা যদি ভারতের ব্যাটিংয়ে বিরাট কোহলির রানে ফেরাটা একটা ইস্যু, যেটা এখনো পর্যন্ত, যিনি আইপিএলের টপ 700-র উপর রান করে এলেন, কিন্তু এখানে হোয়াটস রং উইথ হিম, আপনার কি অবজারভেশন? আমার মনে হয় না নাথিং ইজ রং। এটা মানে হয় কি, আপনি একটা পরিবেশে ছিলেন, আরেকটা পরিবেশে আছেন, এবং আমার মনে হয় সে
ওই জায়গাটাকে ধরে রাখতে চেয়েছে এখানে। আমরা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে শট খেলতে গিয়ে আউট হয়েছে, অনেক বাইরের বল শট খেলতে গিয়ে আউট হয়েছে, অপশন অনেক বাইরের বল শট খেলতে গিয়ে আউট হয়েছে, টাইমিংটা হয়নি। কারণ একটা পয়েন্ট বোধহয় নিউ ইয়র্কে খেলাগুলো ছিল যেখানে উইকেট অনেক উইকেটের ডিস্টার্বেন্স ছিল, সেটাকে সে ইয়েতে নেয়নি, কনসিডারেশন নেয়নি। সে হয়তো ধরে নিয়েছে তার যেই ফর্ম আছে, সে যেই ডমিনেট করতে পেরেছে। আমার মনে হয় সেই মানসিকতার তার মধ্যে কিছুটা পরিবর্তন এসছে। সে যে ডমিনেটিং ক্রিকেটটা খেলেছে এইবার, এমন সে কোনোদিন খেলেনি, সেটার এক প্রভাব বোধহয় ওর মধ্যে আছে। সবখানে বোধহয় ডমিনেট করতে চাওয়ার একটা ইয়ে কাজ করছে এটা। আমি নিশ্চিত যে এখানে এসে ওর ছন্দ নিশ্চয়ই ঘুরে পাবে, এবং এখন সে রিয়েলাইজও করবে যে ভালো ওপেনিং হওয়াটা কতটা জরুরি, নিজেকে নিশ্চয়ই একটু সংযতও করবে আমার মনে হয়। ডেফিনেটলি। ভারতের ব্যাটিং অর্ডারের আলাপ যখন আমরা করব, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্য কুমার সব মিলে মানে এক্সপ্লোসিভ ব্যাটিং লাইন। সত্যি কথা বলতে গেলে আপনার কি মনে হয় যে এই ম্যাচে উইকেটও ব্যাটিং উইকেটই থাকবে, আমরা যেটা বুঝতে পারছি, এবং সুপার 8-এর উইকেটগুলো কিন্তু মাচ বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স। সব কিছু মিলে কেমন রানের খেলা হবে? আমার মনে হয় আজকে সকালবেলা আমরা যেমন দেখেছি 180, আমি বলছি 180 থেকে 200 রান হবে। আজকে হওয়া সম্ভব হচ্ছে না, 200 রান হওয়া সম্ভব ছিল, সেরকমই কিছু হবে বোধহয়। যদি ভারত ব্যাটিং করে প্রথমে তেমনই হওয়ার সম্ভাবনা আছে। আফগানিস্তান ব্যাটিং করলে ডিপেন্ড করবো ওদের ওপেনাররা যদি পারফর্ম করে, সেক্ষেত্রে হয়তো সেটা সম্ভব। কারণ ওদের ওপেনাররা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস, দুজন একদম ওয়ার্ল্ড ক্লাস। তাদের পক্ষে সম্ভব যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু একটা 100 রানের পার্টনারশিপ করা, এবং সেটা যদি ওরা করতে পারে, আমি নিশ্চিত যে আফগানিস্তান ভালো একটা স্কোর করতে পারবে। ওরা যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমার মনে হয় না অত দূর যেতে পারবে। কারণ আফগানিস্তানের পরের অর্ডার তারা কিন্তু খুব পরীক্ষিত না, বা সেভাবে সার্ভিসও দিতে পারেনি। আমরা খুব বড় না, অনেক সময় হয় কি, এইসব দলে হয় কি, ওরা ডিপেন্ডেন্সি চলে আসে। কিন্তু ওরা যদি ভালো করে, তাহলে আমরা কিন্তু আমাদের দল নিয়েও বলি, এ যদি ভালো করে তাহলে কিন্তু আমরা খুব ভালো করব। একে ছাড়াও যে আমরা করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারিনি। আফগানিস্তান আমরা ঠিক ওরকমই সেই জায়গায় পৌঁছতে পারিনি। ওরা খুবই নির্ভরশীল ওদের ওপেনিং দুজন ব্যাটসম্যানের উপরে। আমরা রাশিদ খানের কথা যখন বলছিলাম যে তার ওই অ্যাশিউড 4 ওভার, সেটা আমরা পাচ্ছি না, কিন্তু ভারত কিন্তু বুমরার 4 ওভারটাকে অ্যাশিউড পেয়েছে এখনো। দুর্দান্ত, মানে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। এবং ওর এফেক্টিভনেস এত যে ওকে খুব খুব ক্রিটিক্যাল সময়গুলোতে কিন্তু ভারত ব্যবহার করে। এর বাইরেও ভারতের ভালো বলার তো অবশ্যই আছে, কিন্তু বুমরাকে ওরা খুব ক্রিটিক্যাল সময়গুলোতে ব্যবহার করে। পাওয়ার প্লে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন ব্যাটসম্যান অ্যাটাক করবে সেই সময়টা ওকে নিয়ে আসে। তো এবং ও এভরি টাইম ও ডেলিভার করে। আমার মনে হয় না ওকে ফেল হতে খুব কমই দেখেছি। কখনো হয়তো 15 রানের জায়গায় হয়তো 21 রান দিয়ে দিয়েছে, সেটা 40 রান হয় না, 40 হয় না বা 35 হয় না। বাট হি ইজ এ টেরিফিক বোলার, নো ডাউট। আর পেস অ্যাটাকের কথা যদি বলি, একটা ভেরিয়েশন আছে, আশদীপ, মোহাম্মদ সিরাজ, একটু বৈচিত্র্য আছে লেফট আর্ম রাইট আর্ম মিলিয়ে। ওদের এত বোলার আছে, তারপর ওরা আশদীপকে নিল। আশদীপ কিন্তু হাই প্রোফাইল প্লেয়ার না, সেই অর্থে, কিন্তু চমৎকার সুইং করে, উইকেট নিতে পারে, দারুণ কন্ট্রোল। সিলেকশন কমিটিকে এটা কৃতিত্ব দিতেই হবে। মানে ইভেন যখন খেলা হয়, অপোজিশন কিন্তু খোলা চোখে ওটাকেই পকেট ভাববে, আলটিমেটলি সেটা না, মোটেই না। সে যেভাবে বল সুইং করে এবং তার যে কন্ট্রোল, এবং আইপিএলে খেলা প্লেয়ারদের মানসিকভাবে ওরা যেভাবে নিজেদেরকে গড়ে তোলে, তাদের যে সাহস হয়, চ্যালেঞ্জ করার যেই ক্ষমতা হয়, সেই সব কিছু এদের ডেফিনেটলি আছে। বাট ও মোটেই হাই প্রোফাইল প্লেয়ার না, যেমন বুমরা, যেমন আরও দু একজন আছে যারা আসেওনি, এমনও প্লেয়ার আছে। বাট ও দারুণ বল করছে কিন্তু, এবং ও রেগুলার খেলছে, রেগুলার খেলানো হচ্ছে, এবং আমি নিশ্চিত যে ও একটা বড় রোল প্লে করবে ভারতের জন্য। ইন্ডিয়ার যে কোনো উইকেটে অ্যাডাপ্ট করার জন্য একটা বড় ফ্লেক্সিবিলিটি কি দিচ্ছে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল? কারণ দুজনই স্পিন করেন, দুজনই অলরাউন্ডার, আবার এদিকে পেস তো তারা কিন্তু মোরলেস একই ইলেভেনে খেলছে, মানে খুব বেশি চেঞ্জও করার প্রয়োজন পড়ছে না যদি না, ফলে টিমটা খুবই ফ্লেক্সিবল। ওদের জিনিসটা হচ্ছে যে এক একজনের খেলার ধরন একরকম, বোলিংয়ের ধরনও কিন্তু একজন রকম। সো সেই অনুযায়ী যাকে প্রয়োজন তখন ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু ব্যাটিংয়েও কিন্তু মেন্টালিটি ডিফারেন্ট আছে। ওই জন্য আমরা ওদিন দেখেছিলাম যাকে না, অক্ষর প্যাটেলের কিন্তু 4 নম্বর পার্টনার আছে। সো ওই ফ্লেক্সিবিলিটি ওদের অনেক, অপশনসগুলো অনেক। সো এবং সবাই কিন্তু পরীক্ষিত, অভিজ্ঞ। ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিলেও মানেই কিন্তু এনা যে ভেতরে জিনিসটা ডিস্টার্ব হয়ে গেল, সেটাও তাদের প্ল্যানেরই একটা অংশ হয়ে থাকে। সো দারুণ ফ্লেক্সিবল একটা দল, এবং খুবই ভালো একটা দল বলতেই হবে। আর এত হাই প্রোফাইল একটা দল ম্যানেজ করা, এবং একজন কুল কাস্টমার রাহুল দ্রাবিড়, এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ এক্ষেত্রে কিন্তু একটু এদিক ওদিক হলে চারিদিকে অনেক কথা তৈরি হয়, অনেক কিছু হয়, সেটা সামলাতে পারাটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, সবার রেসপেক্ট পাওয়াটা, এমন একটা দলে যেখানে সবাই সুপারস্টার, সেখানে রেসপেক্ট আর্ন করা, রেসপেক্ট পাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং রাহুল দ্রাবিড় এমন একটা পার্সোনালিটি যে বোধহয়
খুব রেয়ার, এর মতো তো এমন পার্সোনালিটি, ওর চাইতে ভালো ক্রিকেটার হয়তো পৃথিবীতে আছে, কিন্তু ওভারঅল যে পার্সোনালিটি ওর পক্ষে সম্ভব সবার সেইভাবে রেসপেক্ট আদায় করে নেওয়ার, এবং সেটা সে দারুণভাবে করেছে, কোনো সন্দেহ নেই। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে শিফট করি, কারণ বাংলাদেশের ম্যাচ আগামীকাল ভোরে, এবং আমরা আগামীকালের যখন অনুষ্ঠান করব তখন কিন্তু ম্যাচের রেজাল্ট নিয়ে কথা বলতে হবে। ফলে বাংলাদেশের খেলা এন্টিগায় আমরা ম্যাচ দেখেছি গতকাল, সাউথ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচ, যেখানে প্রায় 200-র কাছাকাছি রান হয়েছিল। ব্যাটিং উইকেটে খেলা, সেটা তো বাংলাদেশ টপ অর্ডারকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এতদিন তারা কিন্তু পিঠ বাঁচাতে পেরেছে যে উইকেট ভালো ছিল না, এখন তো আর সেই সুযোগ নেই। না, সেই সুযোগ নেই, এবং সেই সুযোগটা নেওয়া উচিত না। কিন্তু বিশ্বকাপে খেলা হচ্ছে, এখানে সবার চেষ্টা থাকবে ভালো খেলার। নট নেসেসারিলি সবাই ভালো খেলতে পারে সবসময়, তা নয়, কিন্তু চেষ্টাটা থাকতে হবে ভালো খেলার। উইকেটে রান হবে, এটা আমাদের জন্য কিছুটা বিপদের। এই কারণে বলছি যে আমাদের পক্ষে 180-190 রান করার একটা কঠিন, এই অভ্যস্ততা আমাদের নেই। আমরা 160-165 রান করতে মানে ভালো উইকেটও ওই পর্যন্ত, হ্যাঁ, কারণ হ্যাঁ ওটার বেশি প্ল্যান করা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। কিন্তু আমরা যে পারবো না তা বলছি না, হ্যাঁ, ওয়ান অফ ডে হয়তো আমরা যদি খেলতে চাই হয়তো হয়ে যাবে, কিন্তু অন রেগুলার বেসিস ওইটা আমরা করতে পারি না। এটা একটা বিপদের কারণ। সেখানে আমাদের বলারদের খুব ভালো একটা ভূমিকা রাখতে হবে, যেটা ইতিমধ্যে ওরা রেখে এসছে। ওরা যদি খুব ভালো বোলিং করতে পারে তাহলে হয়তো অস্ট্রেলিয়া এতটা রান করতে পারবে না, কারণ অস্ট্রেলিয়া যে 180-190 রান করতে পারে সেটা আমাদের ব্যাটিংয়ের জন্য খুব চাপ হয়ে যাবে। আমরা যদি প্রথমে ব্যাটিং করি, আমরা হয়তো 160-170-এর কথা চিন্তা করে ব্যাটিং করবো, এবং সেটা যদি করতে পারি তখন হয়তো আমাদের বলাররা সেটা ডিফেন্ড করার চেষ্টা করতে পারবে। ব্যাপারটা সহজ হবে না, কারণ উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, অস্ট্রেলিয়ার জন্য ভালো উইকেট হবে, কারণ অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া, ওখানে ওই মানের খেলোয়াড় আছে, ওখানে তো অর্ডিনারি প্লেয়ার্স নেই। সো অস্ট্রেলিয়া ভালোভাবেই ফেভারিট এই দলে এই ম্যাচে। কিন্তু বাংলাদেশ বোধহয়, বাংলাদেশের যে উত্তরণ হয়েছে মানসিক, বিশেষ করে এই রাউন্ড থেকে ওঠার সময়, সেটা বোধহয় বাংলাদেশকে সাহসী করে তুলবে। বাংলাদেশ ঠিক ওইভাবে মাঠে নামবে না, আজকে আমরা ভালো খেলার চেষ্টা করব, যদি জিতে গেলে ওরকম না, বাংলাদেশ জেতার জন্যই মাঠে নামবে এবং তাদের সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। ডেফিনেটলি। আপনি যে বিষয়টা বলছিলেন যে রোল প্লেয়িংয়ের কথা যদি আসে, এরকম ম্যাচে যদিও আমরা বারবার বলছি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের দিকে তো বড় নজর থাকবে, কিন্তু দিস ইজ আ হাই টাইম যে ইয়াংদের বা যারা ব্যর্থ তাদেরকে রিকভারি করার বা ফিরে আসার। আমার মনে হয় খুব জরুরি হবে লিটন কুমার দাস, বিশেষ করে ওর যে ক্যাপাসিটি আছে, ও যে ধরনের শট খেলতে পারে, উইকেটটাও ওকে সাপোর্ট করবে, কিন্তু ও চাইবে বল আসুক, জোরে আসুক, ভালো টাইমিং যেন হয়, একটু বলে বাউন্স থাকবে, যেন সাইড শট খেলতে পারে, উইকেটে সে ভালোই পাবে। আর কথা হলো সেই মানসিকতা নিয়ে খেলতে পারবে কিনা, যদি পারে সেটা বাংলাদেশের জন্য খুব কাজে আসবে। আমরা যে 160 রানের কথা বলি, ও যদি ভালো খেলতে পারে সেখানে আমরা 180 রানের কথা চিন্তা করতে পারি, এবং 180 রান করতে পারলে বোধহয় আমরা বেশ ভালোভাবে যুদ্ধ করতে পারবো অস্ট্রেলিয়ার সাথে। তো এখানে খুব ইম্পর্টেন্ট, এবং যেটা আপনি বলেন খুব ইম্পর্টেন্ট, কিন্তু সাধারণ একটা দলের সাথে খেলা এক জিনিস, বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার সাথে আমি খেললাম, একটা 70 নট আউট করে ফেললাম বা একটা 100ই মেরে দিলাম, হ্যাঁ, নাম লেখা থাকবে, সেটাই ইতিহাসে নাম লেখা থাকবে। ইটস এ বিগ অকেশন এবং বিগ সুযোগ বলবো একজন মানুষের। এটা হয়তো ক্রিকেটার হিসেবে তাকে অনেক উপরে নিয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু দারুণ আমি আকর্ষণ করা উচিত খেলোয়াড়দের। উইকেট এখন যখন আমরা বারবারই বলছি এবং দেখে ফেলছি যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি এরকম জায়গায় খেলা হচ্ছে, এক্ষেত্রে কি মুস্তাফিজের কাজটা একটু কঠিন হয়ে যাবে? যদিও এই ওয়ার্ল্ড কাপে তার ইকোনমি অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এখন যখন ব্যাটিং উইকেটের পরীক্ষা, তাকে একটু নতুন করে বোধহয় অ্যাডজাস্ট করতে হবে, চিন্তা করতে হবে নতুন করে। না, এই ধরনের উইকেটে ব্যাটসম্যানের স্পেসটা বেড়ে যায়, ব্যাটসম্যান অনেক অপশন নিতে পারে। ব্যাটসম্যান চাইলে একটু নিচে চলে আসতে পারে, নিচে এসে শট খেলতে পারে, কিংবা সাইডে এসে শট, কারণ বল প্রেডিক্ট করা সহজ, বলটা কোথা থেকে কোথায় বাউন্স করে আসবে, বলের পেসটা কী হবে, এটা প্রেডিক্ট করা সহজ। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং তো হবেই, তবে আমার মনে হয় যে মুস্তাফিজ এখন যে কনফিডেন্স নিয়ে আছে সেটা বোধহয় ওর জন্য খুব কাজে দিবে। কারণ আগে যেটা হতো যে ওর নিজের বিশ্বাস ছিল খুবই কম নিজের উপরে, সেটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাট এখন নিজের উপর বিশ্বাস আছে, আমার ধারণা অস্ট্রেলিয়ার সাথে ও ভালো করবে এবং অস্ট্রেলিয়া ওকে যথেষ্ট গুরুত্ব দেবে। আমরা সবশেষ ম্যাচে তাসকিনকে একটু মলিন দেখেছিলাম, মনে হচ্ছিল যে প্রথম 2 ম্যাচের মতো কমফোর্টেবল ছিলেন না, কতদিন অনুশীলনে তিনি আসেননি। আপনি কি তাসকিনের জায়গায় শরীফুলকে দেখতে পান কিনা, বা এরকম কোনো চান্স? এটা আমারও মনে হয়েছে যে আমি তাসকিনকে যে ছন্দে দেখেছি রিসেন্ট পাস্টে, তেমন মনে হয়নি। আমার মনে হয়েছে কিছু কিছু বল জাস্ট ছেড়ে দিচ্ছে, এবং নিজের উপর নিজেরও বিরক্ত মনে হলো, চেহারার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হয়েছে। কিন্তু সো হতে পারে শারীরিকভাবেও খুব ভালো ফিল করছে না, আশা করব ব্যাপারটা তা নয়, আশা করব যে ও এখন পুরোপুরি সুস্থ আছে, আশা করব ও কালকের খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
কারণ ও ভালো বল করা মানে কিন্তু সত্যি খুব ভালো। ও যদি যখন ভালো বল করে, এখন যেসব বাউন্সার উইকেটে খেলা হবে ওর জন্য খুব ভালো। ও যদি ভালো বল করতে পারে, নিজে পুরো ফিট থাকে, ওর মধ্যে সেই এনার্জি যদি থাকে, নাথিং বেটার দ্যান হিম। সো ও আর সাকিব একটা ভালো কম্বিনেশন কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি। সো যদি ভালো থাকে, দের ইজ নো রিজন ফর চেঞ্জিং হিম। বাট যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে হয়তো শরীফুল আছে, শরীফুলকে ব্যবহার করা যেতে পারে অবশ্যই। ডেফিনেটলি একটা লেগ স্পিনের লড়াই, যদিও একজন একদমই নতুন, একজন অনেক এক্সপিরিয়েন্সড, অ্যাডাম জাম্পা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডাম জাম্পা অ্যাজ এ লেগ স্পিনার মানে যতটা থ্রেটিং মনে হয়, যতটা লিজেন্ড মনে হয় সেরকম না, কিন্তু বিশ্বকাপ আসলে আবার হিসাব নিকাশ অন্যরকম হয়ে যায় অ্যাডাম জাম্পার ক্ষেত্রে। তার ক্ষেত্রে রিশাদ কতটা জবাব দিতে পারবেন? আমি খুব আশাবাদী রিশাদকে নিয়ে। কারণ রিশাদ সবচাইতে বড় যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে যে বিপক্ষ দলে কে আছে, সিচুয়েশন কি, সেটা ওকে বিভ্রান্ত করে না। এটা একটা বিশাল বিশাল গুণ। এই বয়সে এত কম অভিজ্ঞতা নিয়ে একজন বোলার ঘাবড়ায় না, এটা খুব বড় গুণ। কিন্তু এটাই সবচেয়ে বড় অ্যাসেট হবে ওর জন্য কালকের ম্যাচেও। আমি ওর ব্যাপারে খুব আশাবাদী। আমার ধারণা অস্ট্রেলিয়া ধরেই নেবে একজন নতুন উদীয়মান খেলোয়াড়, একেই বোধহয় আমরা টার্গেট করব। এবং ওটা যদি করতে যায় ওরা আমার ধারণার বিপদে পড়বে, কারণ রিশাদ ছেড়ে কথা বলবে না। ওর যে কোয়ালিটির বল ও করতে পারে, আমার মনে হয় না জাম্পা সেটা করতে পারে। ও যেই কোয়ালিটির বল করতে পারে, ও যদি সেই রিদমটা ধরে রাখতে পারে, সে তার নিজের বল করতে পারে, হি ক্যান ডু হ্যাভক। এবং অস্ট্রেলিয়া যে ধরনের অ্যাটাকিং খেলতে চায়, ওর বলে যদি ঠিক জায়গায় বল করতে পারে, ওটা সহজ হবে না কিন্তু। সো আমি লুকিং ফর যে ওই যুদ্ধটাও একটা যুদ্ধ হবে, কিন্তু রিশাদকে অস্ট্রেলিয়া কীভাবে ডিল করে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। একটা বিষয় কিন্তু আমরা শুধু আশাই করতে পারবো যে ম্যাক্সওয়েল এবং স্টয়নিস, এই দুইটা ঝড় বাংলাদেশের উপর দিয়ে যাবে না। কারণ এই দুইজন, স্টয়নিস তো যা করছেনই, ম্যাক্সওয়েল ঘুমিয়ে আছেন এখন পর্যন্ত, খুব একটা কিছু করেননি। বাট তারা কী ধরনের ক্রিকেটার এটা পুরো বিশ্ব জানে। অবশ্যই এটা খুব, একজন হলে ঠিক আছে, দুজন হলে খুব বেশি হয়ে যায় আর কি। ম্যাক্সওয়েলকে তো আমরা সবাই জানি, চিনি। আমাদের মিডল ওভারে এখন আমরা বোধহয় আগের তুলনায় একটু ভালো। একটা লুপ হোল আমাদের আছে, সেটা সাকিব। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে সাকিব খুব ভালো বল করছে। হ্যাঁ, কারণ ওর এওয়ে গোয়িং ডেলিভারিগুলো হচ্ছে না, শুধু স্ট্রেটের ডেলিভারিগুলো করছে, যার কারণে ওর যে মিস্ট্রি যে ব্যাপারটা আছে, একটা বল বাইরে চলে যাচ্ছে, একটা বল হঠাৎ করে ভেতরে ঢুকে যাচ্ছে, মিস্ট্রিটা না থাকাটা, আনপ্রেডিক্টেবিলিটি যদি না থাকে, সো ও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বলার ব্যাটসম্যানদের কাছে। এবং সেটা যদি হয়, সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারণ হতে পারে। আমরা অনেকবারই দেখেছি এক ওভার করার পরে কিন্তু ওকে সরিয়ে দেওয়া হয়েছে, মাহমুদুল্লাহ টেক ওভার করেছে। যদি প্রয়োজন হয় সেটাই করতে হবে কিন্তু। বাট সাকিবের ভালো বল করাটা খুব জরুরি। সাকিব যদি ভালো বল করতে পারে, আমাদের একটা টেরিফিক বলিং অ্যাটাক হয়ে যায়, কিন্তু সেটা হ্যান্ডেল করা খুব সহজ না, কিন্তু কোনো দলের পক্ষেই না। কালকে যেহেতু বাংলাদেশ সময় সকালের ম্যাচ, তার মানে ওখানকার রাতের ম্যাচ, সকালের ম্যাচ এবং রাতের ম্যাচের মধ্যে আপনি ওখানকার মানে কনটেক্সটে পার্থক্য কি দেখছেন? পার্থক্য হবেই। দিনের আলোতে যেটা হয় যে উইকেটের যেই ময়েশ্চার বা কোল্ডনেস যেটা থাকবে, রাতে বেশি থাকবে, রাতে একটু কোল্ড থাকবে, উইকেটের মধ্যে কম্প্যাকশনটা স্লাইটলি বেটার থাকে, যে কারণে বল হয়তো ব্যাটে ভালো আসে, আরও ভালো আসে। কিন্তু তো সেখানে পেস বলারদের জন্য ভালো সুযোগ থাকবে। তবে ওইসব উইকেটই কিন্তু স্পিনারও কিছু কার্যকরী কিন্তু। সো এই কারণে ওখানে হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা বেশি, আরও বেশি। দিনের তুলনায় রাতের বেলায় স্কোর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাংলাদেশ কিন্তু রাতের বেলায় খেলা নেই, দিনের বেলা ওখানে খেলেছে। সো বাট রাতের বেলার খেলা দেখেছে, কারণ ওখানে রাতের বেলা তারপরেও খেলা হয়েছে। সো আমি নিশ্চিত যে তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে, রাতের বেলায় তাদেরকে কী অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে, সেটা বাতাসই হোক কিংবা উইকেটের কন্ডিশনই হোক, নিশ্চয়ই তারা দেখবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাবে। তানজিম সাকিবকে নিয়ে যদি কোনো কথা না বলা হয়, সেটা অন্যায় হবে। কারণ তিনি এখন পর্যন্ত এই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় তারকা। মানে তার যে বোলিংটা আমরা দেখেছি, আমরা এখানেও আশা করব এই ধারাটা তিনি ধরে রাখবেন। মানে সেটিং দ্য টোন বলে না, সেটাই করেছে। কিন্তু অন্তত দুটো ম্যাচে কিন্তু একাই করেছে। কিন্তু ওর মধ্যে যে এগ্রেশনটা আছে, একদম জেনুইন একটা এগ্রেশন আছে ওর মধ্যে। মাঠেও যে হাঁটা চলা, কোয়াইট, ভেরি কাম, কোয়াইট, আর ভেতরে কিন্তু বোধহয় নিজের সাথে কথা বলে সবসময়, এবং আক্রমণাত্মক কথাই বলে বোধহয় নিজের সাথে। এবং ওইটা বোধহয় অস্ট্রেলিয়ার সাথে বোধহয় ওখানে একটু কমবে না, সেটা অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড হোক, সেই জিনিসটা বোধহয় আমরা দেখতে পাবো। বা এই ধরনের খেলোয়াড়রা আরও বেশি উজ্জীবিত হয়, যেমন বিপক্ষে দল যখন দেখবে ট্রাভিস হেডকে দেখবে, ওর নিশ্চয়ই আরও উজ্জীবিত হবে ওর উইকেটে নেওয়ার জন্য। এবং ওর ভালো করাটাও খুব জরুরি হবে কালকে, এবং ওর যদি স্টোনটা সেট করতে পারে, ইউ নেভার নো। নাজমুল আবদিন ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক 12:30টায়। বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবার জন্য ধন্যবাদ।